আচ্ছা, আজকে আমরা আগের দিনের পড়াটারই কন্টিনিউয়েশন রাখবো। আজ আমরা শুরু করব হচ্ছে আহ, কিভাবে কারণকে অভিজ্ঞতাবাদী দার্শনিকরা ব্যাখ্যা করেছেন তার বিশ্লেষণ। আজকের ক্লাসটা 10টা পর্যন্ত হবে না, কারণ আজকের বিষয়টা ছোট। আজকে আমাদের পুরো সিলেবাসটা শেষ হবে। আমি ভাববাদ আর বস্তুবাদ এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, ওটা আমার পড়ানো হয়ে গেছে, ওটার আর নতুন কোনো পড়ানোর কোনো সাবজেক্ট বেঁচে নেই। যেটা বেঁচে আছে সেটা হচ্ছে এইটা। আমি ক্লাসে পুজোর আগেই তোমাদের বস্তুবাদ ভাববাদ দুটোই শেষ করে দিয়েছিলাম। আজকে যেটা আমি শেষ করব সেটা হচ্ছে এই অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে কারণকে ব্যাখ্যা করা যায় সেই আলোচনাটা করব। এই আলোচনাটায় আমাদের আগের দিনের ক্লাসটা স্মরণে রাখতে হবে। তার কারণ আগের দিনে আমরা বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ যারা র্যাশনালিস্ট, তাঁরা যেভাবে কার্যকারণকে ব্যাখ্যা করেছেন তার পর্যালোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কার্য এবং কারণের মধ্যে দুই প্রকারের সম্বন্ধ থাকে, দুটো শর্ত কাজ করে। তার মধ্যে একটি হলো পর্যাপ্ত শর্ত এবং অপরটি হলো আবশ্যিক শর্ত। কোনো কোনো জাগতিক ঘটনার মধ্যে আমরা এমনও দেখেছি যে পর্যাপ্ত এবং আবশ্যিক দুই প্রকারের শর্তই কাজ করে। এবার আমি একটু জিজ্ঞাসা করব আগের দিনের পড়া। আমার মনে হচ্ছে ধনঞ্জয় ছিল, ভূমিকা ছিল, আরও অনেকেই ছিল, আমি নামগুলো একটু দেখি। বিশাল মনে হয় ছিল, বিভীষণ ছিল, আগের দিনের ক্লাসে এরা অনেকেই ছিল। আরও অনেকে ছিল আগের দিনের ক্লাসে, আজকে তুলনায় মনে হয় কম স্টুডেন্ট। ভূমিকা, তুমি আমাকে বলো যে আবশ্যিক শর্ত বলতে কি বোঝায়। আমি কিন্তু তোমাদের রেকর্ডিংও ক্লাসের দিয়ে দিয়েছি, তোমরা রেকর্ডিং শুনেও ক্লাস নোট নিতে পারো। আমি যেভাবে পড়াই আমার ক্লাসের নোটগুলোও যদি তোমরা লেকচার শুনে সঙ্গে সঙ্গে নাও, তাহলে তোমাদের পড়া অনেকটাই কমপ্লিট হয়ে যায়। এটাও তোমাদের অভ্যাস করা উচিত, সবসময় বই দেখে পড়াটা নয়। অনেক সময় অনেক টিচাররা যেটা বলেন তাদের বলা কথাটাকেও নোট নিতে অভ্যস্ত হতে হয়। তা ভূমিকা, আমাকে তুমি বোঝাও যে আবশ্যিক শর্ত আর আবশ্যিক শর্ত বলতে কি বোঝায়, আবশ্যিক শর্তের মানেটা কি, বোঝাও। ভূমিকা বোঝাও, ভূমিকা রয়েছে তো, ভূমিকা বোঝাও এটা। এটা আমি আগের দিন 1 ঘন্টা ধরে পড়িয়েছি, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়ানো হয়েছে। ভূমিকা না পারলে ধনঞ্জয় বলো। হ্যাঁ ভূমিকা বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো, শুনছি। স্যার মানে যার একটাই কারণ থাকবে, মানে কোনো শর্ত মানে উপস্থিত না থাকলে মানে কোনো বিশেষ হুম। ঘটনা মানে ঘটা মানে সম্ভব নয়। না, ঠিক গুছিয়ে হচ্ছে না উত্তরটা। ফিলোসফির উত্তর সবসময় গুছিয়ে দিতে হবে। কিছু কিছু হলো, কিন্তু অনেকটাই হলো না। বিষয়টা হচ্ছে এরকম মানে যে দুটো ঘটনা, একটা ঘটনা আগে ঘটেছে আর একটা ঘটনা পরে ঘটেছে। এই দুটো ঘটনার মধ্যে আমরা কার্যকারণের সম্বন্ধ নিরূপণ করি। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা হচ্ছে কারণ, আর যেটা পরে ঘটেছে সেটা হয় কার্য। কিন্তু আমাদের সমস্ত কার্যের কারণ সমস্ত পূর্বভাবী ঘটনা হয় না। আমার জন্মের আগে তাজমহল তৈরি হয়েছে, তা তাজমহল কি আমার জন্মের প্রতি কারণ হবে? নিশ্চয়ই হবে না। কিন্তু ওটা আমার পূর্ববর্তী একটি ঘটনা। তাহলে পূর্ববর্তী কোনো ঘটনা হলেই কিন্তু সেটা কারণ হয় না, তাকে কতগুলো শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে আমি জিজ্ঞাসা করেছি যে আবশ্যিক শর্ত মানে কি।
আবশ্যিক শর্ত মানে হচ্ছে যে এরকম দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা যে দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটেছে আর একটা ঘটনা তার পরে ঘটেছে, এরকম দুটো ঘটনার মধ্যে যদি পূর্বের ঘটা ঘটনাটা যদি ঘটে, হুম, তবে পরবর্তী ঘটনাটা ঘটবে। ঠিক আছে? হ্যাঁ, ঘটলেও ঘটতে পারে আর কি। যদি পূর্ববর্তী ঘটনাটা ঘটে তবে পরবর্তী ঘটনাটি ঘটলেও ঘটতে পারে, কিন্তু যদি পূর্ববর্তী ঘটনাটি না ঘটে তাহলে পরবর্তী ঘটনাটি ঘটবে না। এই রকম যে কন্ডিশন সেটা হচ্ছে আবশ্যিক শর্ত। যেমন হচ্ছে অগ্নি আর তার ধূম। ধূমের কারণ কি? অগ্নি। বহ্নি বা অগ্নি ছাড়া কখনো ধূম উৎপন্ন হতে পারে না। তাহলে সমস্ত ধূমের পূর্ববর্তী কারণকে, পূর্ববর্তী ঘটনাকে বহ্নি। তাহলে যদি বহ্নি থাকে তবে ধূম উৎপন্ন হবে। ঠিক আছে? এবারে অনেক জায়গায় বহ্নি থাকে কিন্তু সেখানে ধূম উৎপন্ন হয় না। যেমন তপ্ত অয়গোলক, তপ্ত লোহার পিণ্ড, তার মধ্যে বহ্নি আছে কিন্তু ধোঁয়া নেই। তাহলে এই কেসটাই আমি কি দেখলাম? বহ্নি থাকছে কিন্তু ধোঁয়া থাকছে না। তাহলে এটা প্রথম শর্তটাকে পূরণ করছে। প্রথম শর্তে কি বলেছিলাম? যে দুটি ঘটনার মধ্যে যদি পূর্ববর্তী ঘটনাটি ঘটে তবে পরবর্তী ঘটনাটি ঘটলেও ঘটতে পারে। এখানে বহ্নি আর ধূমের মধ্যে পূর্ববর্তী ঘটনা হচ্ছে বহ্নি। বহ্নি যদি থাকে তাহলে ধূম থাকলেও থাকতে পারে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এর থেকে কি বোঝায়? এর থেকে বোঝায় যে বহ্নি এমন কোনো কোনো জায়গায় থাকে যেখানে ধূম থাকে না। বহ্নি এমন কোনো কোনো জায়গায় থাকতে পারে যেখানে ধূম থাকবে না। যেমন হচ্ছে তপ্ত অয়গোলক, তপ্ত লোহার পিণ্ড। সেখানে বহ্নি আছে কিন্তু সেখানে ধোঁয়া নেই। ঠিক আছে? এবার দ্বিতীয় শর্তটা কি আবশ্যিক শর্তের? যেটা প্রধান শর্ত সেটা হচ্ছে যে যদি পূর্ববর্তী ঘটনাটি না ঘটে তাহলে পরবর্তী ঘটনাটি ঘটবে না। এটা ভালো করে মন দাও। তাহলে এখানে পূর্ববর্তী ঘটনাটি হচ্ছে বহ্নি। তাহলে যদি কোথাও বহ্নি না থাকে তাহলে কখনোই সেখানে ধূম উৎপন্ন হবে না। এমন কোনো ধোঁয়া তুমি দেখাতে পারবে না যেটা উৎপন্ন হয়েছে যার কারণ রূপে আগুন ছিল না, যার পূর্ববর্তী ঘটনা রূপে সেখানে বহ্নি ছিল না, এমন তুমি কোথাও দেখাতে পারবে না। যেখানে যেখানেই ধোঁয়া আছে সেখানে সেখানেই বুঝতে হবে যে আগুন আছে। যত্র যত্র ধূম অস্তি তত্র তত্র বহ্নি অস্তি। তাহলে এখানে ধূম আর বহ্নির মধ্যে যে কন্ডিশনটা ফুলফিলড হচ্ছে সেটা হচ্ছে আবশ্যিক শর্ত। তাহলে আবশ্যিক শর্ত যখন দুটো ঘটনার মধ্যে ঘটবে তখন শর্তটা কি রকম হবে? শর্তটা হবে এরকম, তাহলে শর্তটা হবে কি রকম? না, শর্তটা হবে যে যদি দুটি ঘটনার মধ্যে পূর্ববর্তী ঘটনাটি ঘটে তাহলে পরবর্তী ঘটনাটি ঘটলেও ঘটতে পারে, কিন্তু যদি পূর্ববর্তী ঘটনাটি না ঘটে তবে পরবর্তী ঘটনাটি ঘটবে না। এটাই হলো দুটি ঘটনার মধ্যে আবশ্যিক শর্ত। কার্যকারণের মধ্যে এরকম আবশ্যিক শর্ত আমরা দেখতে পাই। এবার ধনঞ্জয় আমাকে বলো তো, তুমি আগের দিন ক্লাসে ছিলে, ধনঞ্জয় কুইরি, তুমি আমাকে পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝায় বল, বোঝাও।
বলো ধনঞ্জয়, ক্লাসে আছো? বলো ধনঞ্জয়, ক্লাসে আছো? বলো। শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাখ্যা করো। পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আগের দিনের ক্লাসে ছিলে তো? আগের দিনে তো এগুলো বোঝানো হয়েছিল। বলো, আজকে বলতে হবে। বলো। আর কেউ পারবে? ধনঞ্জয় যদি না পারে, অন্য কেউ? বলো। আগের দিনের পড়া আমি বলে দিয়েছিলাম যে আমি ভিডিও রেকর্ডগুলো এমনি করা হচ্ছে না, তোমাদের পড়ার জন্য করা হচ্ছে। এগুলো তোমাদের একটু তো পড়ে আসতে হবে। আর কে পারবে বলো? বিশাল ছিল ক্লাসে। বিশাল, বলো তো। ভুল হলেও বলো, যে পারবে বলো। বলতে হবে, না বললে আমি পরের এতে যাব না। তোমাদেরই বলতে হবে, কথা বলো। স্পিক আউট। হ্যালো হ্যাঁ, কে? স্যার। হ্যাঁ বলো, ভূমিকা বলো, শুনছি আমি। মানে স্যার, যে শর্তের মানে উপস্থিতি থাকলে কোনো ঘটনা ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে। মানে স্যার, সাপোজ আপনি ধরুন বৃষ্টি পড়লেই মাটি ভিজে, হুম। আপনি এই উদাহরণ সেদিন দিয়েছিলেন। আর হুম। দেখুন স্যার, বৃষ্টি পড়লেই তো মাটি ভেজে, এটা আমরা জানি। বাট যদি আপনি একটা মগে জলটা মাটিতে ফেলবেন, তাহলে তাও তো সেই মাটিটা ভিজবে। বেশ, গুড। এই তো ভূমিকা সুন্দর বলেছে। হ্যাঁ, তবে শর্তটা যখন তুমি লিখবে তখন খাতায় আরেকটু সুন্দর করে লিখতে হবে। তখন কি লিখতে হবে? তখন বলতে হবে যে দুটি ঘটনা, যে দুটি ঘটনার মধ্যে একটি হলো পূর্ববর্তী ঘটনা আর একটি হলো পরবর্তী ঘটনা। এই দুটি ঘটনার মধ্যে যদি আমি পর্যাপ্ত শর্ত খুঁজে বের করতে বা পর্যাপ্ত শর্ত লাগাতে চাই, তাহলে পূর্ববর্তী ঘটনাটি যদি ঘটে, তবে পরবর্তী ঘটনাটি ঘটবে। কিন্তু যদি পূর্ববর্তী ঘটনাটি না ঘটে, তাহলে পরবর্তী ঘটনাটি নাও ঘটতে পারে। এবার তুমি যে উদাহরণটা দিয়েছো, একদম সঠিক উদাহরণ, যে বৃষ্টি পড়লে মাটি ভিজবে। তাহলে দেখো, বৃষ্টি যদি পড়ে তাহলে অবশ্যই মাটি ভিজবে, এটা নিয়ে তো কোনো অন্যথা নেই। কিন্তু এমন নয় যে বৃষ্টি যদি না পড়ে তাহলে মাটি ভিজবে না। ঠিক আছে? এই যে ভূমিকা বলল, এরকম তোমাদেরও অন্যান্য যারা আছো, পরীক্ষায় যারা ভালো নম্বর পেতে চাইছো, তাদেরকে বলতে হবে। ও কিন্তু 50% কেন, 70% ঠিক বলেছে। একটু দুটো সামান্য ওই ব্যাখ্যার ক্ষেত্রে ভুল আছে, সেটা আমি সংশোধন করে দিলাম। ঠিক আছে? না বললে কিন্তু ত্রুটিগুলোও দূর হবে না। হ্যাঁ, পরীক্ষার খাতায় কিন্তু অনিস দাস গিয়ে উত্তরটা লিখে আসবে না, তোমাদেরই লিখতে হবে। এবং একটা জিনিস মনে করে রাখবে, যে তোমরা যদি এই আমাদের কাছ থেকে যেরকম পড়াশোনার সুযোগটা পাচ্ছ, সেটা যদি ভালোভাবে ব্যবহার করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের উন্নতি খুবই কি বলবো, ডিফিকাল্টির মধ্যে পড়বে। তোমরা হয়তো কোথাও গিয়ে নোটস কালেক্ট করো, নোটস কালেক্ট করে কিন্তু খুব বেশি দূর এগোনো যায় না। ওইগুলো গাদাগুচ্ছের নোট মুখস্থ করলাম, নিয়ে আমি খাতায় উগরে দিলাম, তাহলে উন্নতি হবে না। নিজের শক্তির তালে কোনো পরিচয় পাওয়া যায় না। নিজের শক্তির যদি পরিচয় পেতে হয়, তাহলে নিজেকে দক্ষ হতে হবে, নিজেকে লেখা অভ্যাস করতে হবে, নিজেকে বিষয়গুলো পড়তে হবে, শুনতে হবে। সুতরাং তোমাদের দায়িত্বই হচ্ছে মাস্টারমশাইদের কাছ থেকে
কাজটা আদায় করে নেওয়া। হ্যাঁ? সেই কারণে তোমরা যত সম্ভব হবে তোমরা কিন্তু ক্লাস করবে। ক্লাস করার সঙ্গে, সঙ্গে আমরা যেসব এই যে এখন কত সুবিধে, এখন অনলাইন ক্লাস করলে আমি সব রেকর্ড রাখতে পারি। তোমাদের সেই রেকর্ডগুলোও দিয়ে দিতে পারি। সেই রেকর্ডগুলো শুনতে হবে, পড়তে হবে, পড়ে সেগুলোকে নোট রাখতে হবে। ইভেন আমি নিজে এরকম ক্লাস করি। কালকে আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারবো না, বা অন্যান্য আমার যারা অন্য বাচ্চাগুলো আছে তাদেরকে আমায় বিকেলে ক্লাস নিতে হবে। তার কারণ আমার ৮টা থেকে নিজের ক্লাস আছে। আমি আমি এখনো নিজেও বিভিন্ন মাস্টারমশাইদের কাছ থেকে বড় বড় মানে টেক্সট পড়াশোনা করি, কঠিন টেক্সট পড়াশোনা করি। তা সেই টেক্সটগুলো এরকম হয়, আমি রেকর্ড রাখি, পরে সেগুলো শুনে খাতায় টুকে নিই। হ্যাঁ, এইরকম অভ্যাস তোমাদেরও করতে হবে। তোমরা অভ্যাস করলে তোমাদের যেমন বিষয়টা বসলো, এবার তুমি যখন কাউকে ব্যাখ্যা করবে, বা তুমি যখন নিজে খাতায় উত্তর লিখবে, তখন নিজে বুঝে গেলে নিজের হাত থেকে ওই লেখাটা আপনা আপনি বেরোবে। তখন তোমায় মুখস্থ করতে হবে না। ফিলোসফি পুরোটাই হচ্ছে বোঝার জিনিস। আমি কি এখানে কোনো মুখস্থ করে কিছু বলছি? আমার হাতে কোনো বইও নেই। আমার হাতে বই না দেখেই আমি আজকে ক্লাস নিচ্ছি বা বলছি। হ্যাঁ? তো আ আমার হাতে কখনোই যখনও আমি তোমরা যারা ক্লাস করেছো তারা দেখেছো, আমি কিন্তু যখন পড়াই বইটা হয়তো সামনে খোলা থাকে। কোন, কোন বিষয় আমাকে পড়াতে হবে সেই টপিকগুলো জাস্ট দেখার জন্য। কিন্তু আমার কিন্তু হাতে আ বই সে দেখে, দেখে আমি কিন্তু পড়াই না। হ্যাঁ? তার কারণ হচ্ছে আমি নিজে কিছুটা পড়ে আসি বাড়ি থেকে ১, আর দ্বিতীয় কথা, বিষয়টা আমি নিজে বুঝতে পারি বলে তাহলে কিন্তু আমি তোমাদের মানে তখনই কিন্তু আমি তোমাদের পড়াতে পারি। আর একটা জিনিস ভাববে না যে এই যে মাস্টারমশাই পড়াচ্ছেন উনি সবকিছু জানেন। আমিও সবকিছু জানি না। টু বি ফ্র্যাঙ্ক, একদম সত্যি কথা। আমি তোমাদের যে টপিকগুলো পড়াচ্ছি ওটা আমি লাস্ট পর্বে পড়েছি জানো? ২০১৪ কি ১৫ সালে, আজ থেকে ১০ বছর আগে। তখন আমি তোমাদের বয়সী ছিলাম। হ্যাঁ? তো সেইটার কিন্তু আমি যখন তোমাদের পড়াচ্ছি তখন একটা আমার নিজের রিভিশন হচ্ছে। সুতরাং তোমাদের পড়িয়ে তোমাদের যত না লাভ হচ্ছে, তার থেকে অনেক বেশি লাভ কিন্তু আমার নিজেরও হচ্ছে। আমার পুরনো পড়া যেগুলো আমার স্মৃতির মধ্যে মাথার ভেতরে একদম পিছন দিকে চলে গেছিল, সেগুলোকে আবার আমি ডিগ আউট করছি, বাইরে বার করছি, প্রকাশ করছি। তো সেই হিসেবে তোমাদের বলি যে তোমাদের হচ্ছে ওই নিজের লেখা প্র্যাকটিস করতে হবে, দ্রুত লেখা প্র্যাকটিস করতে হবে। কারণ ৫ নাম্বারের কোয়েশ্চেন ঠিকঠাক মতো পরীক্ষায় লিখতে, বা ১০ নাম্বারের প্রশ্ন পরীক্ষায় বড় করে লিখতে সমস্যা হয়। সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে নিজেদেরই। তো যাই হোক, এবং আরেকটা জিনিস, মাস্টারমশাইদের কেউ যদি না ঠিকঠাক পড়ান, তোমাদের যদি সিলেবাস কমপ্লিট না হয়, তোমাদের যদি উম, মনে হয় যে আমার এই জায়গাটায় বোঝার অসুবিধে আছে, তোমাদের সেই প্রশ্নটা অ্যাড্রেস করতে হবে। তোমাদের জন্য আমাদের কলেজ গ্রিভেন্স অ্যান্ড রিড্রেসাল এই বক্স দেখবে, প্রিন্সিপালের ঘরে ঢোকার আগেই দেখবে একটা বড় কাঠের বাক্স রাখা আছে, গ্রিভেন্স অ্যান্ড রিড্রেসাল। সেখানে নিজের নাম, রোল নাম্বার দিয়ে, তোমার যদি অসুবিধে, তোমার যদি মনে হয় না আমি কোনো স্যারকে জানাবো, প্রথমে স্যারকে জানিয়েও লাভ হচ্ছে না, সোজাসুজি ওইখানে তোমরা চিঠি লিখে ফেলবে। ওগুলো কিন্তু প্রিন্সিপাল দেখবেন, এতে তোমাদের কারুর ভয় নেই যে আমাদের স্যারেরা জানতে পারলে নাম্বার কেটে দেবেন, আমাদের পরীক্ষার থেকে আমাদের কোনো পরীক্ষায় নম্বর দেবেন না, আমাদের পরীক্ষায় বসতে দেবে না। একদম এসব ভাববে না, এটা তোমাদের অধিকার। একটা জিনিস এটা আমি ক্লাসের পড়ার বাইরে তোমাদেরকে বলছি, একটা জিনিস মনে রাখবে, এই যে তোমরা পড়ছো, তোমাদের পিছনে কিন্তু সরকারের প্রচুর টাকা খরচা হচ্ছে। তোমরা নিজেরাও ভর্তি হচ্ছ অল্প কিছু টাকা দিয়ে, সেটাও কিন্তু তোমাদের রোজগারের টাকা। ঠিক আছে? আর সরকার তোমাদেরকে পড়াচ্ছেন। আমাদের যা মাইনে, সেই মাইনে যদি মাইনে দিয়ে তো আমাদের এখানে রেখেছে, তার মানে আমরা হচ্ছি চাকর। আমরা কিন্তু চাকরি করছি এখানে। সুতরাং আমরা তোমাদের পড়াতে এখানে বাধ্য। এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা তোমাদের ঠিকভাবে সার্ভিসটা প্রোভাইড করব। এবং তোমাদেরকেও সেই জিনিসটা বুঝে নিতে হবে। তোমাদেরও দায়িত্ব যে এই মাস্টারমশাই ঠিকঠাকভাবে পড়াচ্ছেন কিনা, তার সিলেবাসটা শেষ করছেন কিনা, আমার কোথাও কোনো ফাঁকি থেকে যাচ্ছে কিনা, মাস্টারমশাইয়ের কোথাও কোনো ফাঁকি দেখে যাচ্ছে কিনা, এগুলোকে শনাক্ত করা, এগুলোকে
ডিটারমিন করার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমাদের 18 পেরিয়ে গেছে, তোমরা আর কেউ বাচ্চা নও। তোমাদের অভিভাবকরা তোমাদের সবটা খেয়াল রাখবেন না, নিজেদের খেয়াল নিজেদের রাখতে হবে। সুতরাং তোমার যদি মনে হয় যে আমি ক্লাসের পড়াটা ঠিকমতো বুঝতে পারিনি, আমাকে ক্লাস থেকেই পড়াটা বুঝে নিতে হবে, সুতরাং মাস্টারমশাইদের জানাও, চিঠি লিখে বলো যে আমাদের একটা রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করুন। আমি তো নোটিশ দিই, আমার ফিলোসফির ক্লাসরুমের বাইরে দেখবে যে নোটিশ বোর্ড আছে, সেখানে রিমেডিয়াল ক্লাসে রীতিমতো নোটিশ দেয়া থাকে। কিন্তু রিমেডিয়াল ক্লাসগুলো ওই 2:30-টের সময় থেকে হবে, কারণ আমার ক্লাসের যে শিডিউল টাইম সেটা পেরিয়ে যাওয়ার পর আমি তোমাদের নিতে পারবো। তোমাদের যদি তাতেও অসুবিধে হয়, সেটাও তোমরা প্রিন্সিপালকে বলতে পারো, তাহলে তিনি রুটিনটা রিশিডিউল করবেন, অন্যরকম ব্যবস্থা করে দেবেন। কিন্তু তোমাদের এই কথাগুলো বলতে পারতে হবে। তোমাদের জানতে হবে সরকার আমাদের মতো পার্মানেন্ট যারা আমরা অধ্যাপক এসেছি, আমাদের বেতন ঢুকেই হচ্ছে 80,000 টাকা। আমি এখন ঢুকে আমার মাত্র 27 বছর 28 বছর বয়স, আমি 80,000 টাকা পয়সা রোজগার করছি। কেন করছি? তোমাদের সেবার জন্য। আমরা কিন্তু চাকর, এবং আমরা কিন্তু তোমাদের চাকর, এটা মাথায় রাখবে। আমরা কিন্তু চাকরি করছি মানে আমরা সরকারের যেমন চাকর, সরকার আমাদের কেন রেখেছেন? তোমাদের পড়ানোর জন্য। তাহলে আমরা হচ্ছে তোমাদের চাকর, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের সার্ভিসটা ঠিকঠাক মতো প্রোভাইড করা। তাই কোথাও কোনো অসুবিধে হলে তোমাদের এটা মানে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, ভয় পেলে চলবে না যে ও আমি ওনার স্যারের নামে বলবো, ও বাবা উনি যদি নাম্বার কেটে দেন, আমাকে যদি পরীক্ষায় বসতে না দেয়া হয়, এই সব ভয়গুলো মন থেকে দূর করবে। তোমাদের গ্রিভেন্স রিড্রেসাল বক্স আছে, সেখানে নিজের নাম লিখে নিজের অভিযোগটা জানিয়ে, এই ক্লাসের অমুক স্যার আমাদের সিলেবাস শেষ করেননি, এইটা আমাদের রিমেডিয়াল ক্লাস লাগবে, একদম চিঠিগুলো ফেলবে। প্রিন্সিপাল ম্যাম প্রতিদিন চিঠি চেক করেন। হ্যাঁ, তাঁরা কিন্তু সেই চিঠিটা দেখে ব্যবস্থা নিতে পারেন। ঠিক আছে? তো কথা বলতে পারতে হবে এবং নিজে লেখার ক্ষমতা অর্জন করতে হবে। তোমার যদি অন্তত একটা ভাষাতেও নিজে লেখার যে যোগ্যতা, এটা যদি তৈরি হয়ে যায়, তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তোমার কিন্তু উন্নতি নিশ্চিত হবে। হুম। সুতরাং এই যে ভূমিকা যেটা আজকে করলো, যেরকম ভাবে উত্তরটা দিল, খুব সুন্দর হয়েছে, আমি অ্যাপ্রিসিয়েট করছি। ও কিন্তু উদাহরণটা মনে রেখে যেভাবে বলল, এটা দরকার। এটা অন্য তোমাদেরও পারতে হবে, তোমাদেরও পারতে হবে অন্যান্যদের। এই যে ধনঞ্জয়, ও ক্লাস করে কিন্তু কথা বলার সময় চুপ। এই যে বিশাল, এই ছেলেটা ক্লাস করে কিন্তু উত্তর দেওয়ার সময় মুখে আঙুল দিয়ে থাকে, এটা চলবে না। ঠিক আছে? এটা চলবে না। এটা শুধু আমার ক্লাস বলে নয়, আমি হয়তো মাইনর টিচার, আমার মানে মাইনর কোর্স তোমাদের পড়াচ্ছি, তোমাদের মেজর কোর্স অন্য, এগুলো মেজর কোর্সের ক্ষেত্রেও কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল। আমার সাবজেক্টের হয়তো অতটা গুরুত্ব তোমাদের কাছে নেই, এবছর পাশ করলেই তোমরা মানে তোমাদের হয়ে যাবে, আহ, মিটে গেল ব্যাপারটা, কিন্তু দায়িত্বটা একই রকম ভাবে নিতে হবে। তুমি মাইনর কোর্স করছো বলে তুমি এটা কম দায়িত্ব নিয়ে পড়বে, মেজর কোর্সের সাবজেক্টে তোমার দায়িত্ব বেশি হবে, এরকমটা যেন না হয়। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি মোটামুটি তোমাদের আবশ্যিক এবং পর্যাপ্ত শর্তের একটা রিভিশন করলাম, এবং তার সঙ্গে আগের দিন আমি এটাও বলেছিলাম যে কিভাবে এদের মধ্যে প্রসক্তিবাদ বা এন্টেলমেন্ট তো চলে আসে। এন্টেলমেন্টটা কিভাবে দেখা যায়? প্রসক্তি বা এটা কি না, একটা কোনো প্রেমিস থেকে যদি প্রেমিসগুলো ট্রু হয়, অর্থাৎ আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয়, তাহলে তার সিদ্ধান্ত বাক্যটাও সত্য হবে। আসলে এটা একটা লজিকের ব্যাপার। লজিকটা সবসময় ফর্মাল লজিক হয় আমাদের এখানে, লজিকের কোনো কন্টেন্ট থাকে না, লজিকের কোনো নির্দিষ্ট বিষয় থাকে না, তার একটা আকার থাকে। সেই আকারের উপর ভিত্তি করে কিন্তু ডিডাকশনটা হয়। যদি আমি বলি যে যদি আম, বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে, যদি মাটি ভেজে তাহলে ভালো চাষ হবে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যদি বৃষ্টি পড়ে তাহলে ভালো চাষ হবে। এটা আমি কিভাবে বললাম? এখানে আমি একটা মানে বাক্যগুলোর আকারের দিকে তাকিয়ে কথাটা বললাম। এইখানে যে সিদ্ধান্তটা আমি নিলাম, I adhere the
the conclusion with the help of the premises. এই প্রেমিসগুলোকে দেখে আমি তার উপর ভিত্তি করে কিন্তু কথাটা বললাম। আমি প্রথম বাক্যে কি বলেছিলাম? যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে। দ্বিতীয় বাক্যে কি বললাম? যদি মাটি ভেজে তাহলে ভালো চাষ হবে। সেখান থেকে আমি এই দুটো বাক্যের যে আকার, এই আকারটা দেখে আমি ট্রুলি কনক্লুড করতে পারলাম, ভ্যালিডলি কনক্লুড করতে পারলাম যে যদি বৃষ্টি পড়ে তবে ভালো চাষ হবে। এখানে এই বাক্যগুলোর মধ্যে একটা আকার কাজ করলো। হুম, এই আকারটার একটা বিশেষ নাম আছে লজিকের ভাষায়, এটাকে বলা হয় হাইপোথেটিক্যাল সিলজিজম। এই যে যদি তবে, যদির মধ্যে একটা খণ্ড বাক্য আছে, বৃষ্টি পড়ে এটা একটা খণ্ড বাক্য, মাটি ভেজে এটা আরেকটা খণ্ড বাক্য। এগুলোকে বলা হয় অ্যাটমিক সেন্টেন্সেস বা আণবিক বাক্য। হুম, আণবিক প্রপোজিশন। হ্যাঁ, এই দুটো আণবিক প্রপোজিশন যদি আর তবে এই ক্লজটার মধ্যে আবদ্ধ হয়েছে, আবদ্ধ হয়ে একটা হাইপোথেটিক্যাল, মানে হাইপোথেটিক্যালের বাংলা হচ্ছে প্রাকল্পিক, হুম, হাইপোথেটিক্যাল একটা আহ, অবস্থা তৈরি করেছে। যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে, এই যদি শব্দগুলো যেখানে আছে সেখানে জানবে যে সেখানে সবসময় প্রয়োগগুলো হাইপোথেটিক্যাল হয়, একটা কল্পনা থাকে, একটা স্পেকুলেশন থাকে। যদি মানেই হচ্ছে এখানে একটা কল্পনা থাকলো। হুম, তাহলে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। তারপরের সেন্টেন্সে কি বলেছি? যদি মাটি ভেজে তাহলে ভালো চাষ হবে। এখান থেকে আমি কি বললাম? যদি বৃষ্টি পড়ে তবে ভালো চাষ হবে। কারণ এইখানে একটা আকার আছে, এই আকারটাকে মেনটেন করলেই কিন্তু এই কনক্লুশনটা বের হয়। এই আকারটার নাম হচ্ছে হাইপোথেটিক্যাল সিলজিজম। তো এই আবশ্যিক এবং পর্যাপ্ত শর্ত যখন দুটো প্রাকৃতিক ঘটনার মধ্যে দেখা যায়, তখন সেখান থেকে একটা এন্টেলমেন্ট চলে আসে, একটা প্রসক্তি চলে আসে যে কার্য এবং কারণের মধ্যে এই শর্তগুলো লাগু হবে। যেমন আগুন আর ধূমের মধ্যে, বহ্নি আর ধূমের মধ্যে আমি আবশ্যিক শর্ত দেখেছিলাম। সেই আবশ্যিক শর্তের দ্বারা এটা প্রসক্ত হলো বা এটা নির্ণীত হলো যে বহ্নি এবং ধূমের মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ আছে। এই কার্যকারণ সম্বন্ধটা যে রয়েছে এটা আমি এন্টেল করলাম বা প্রসক্ত করলাম। কোথা থেকে করলাম? আবশ্যিক এবং পর্যাপ্ত শর্তের ভিত্তিতে আমরা কনক্লুড করলাম। ঠিক আছে, এবারে এটা হলো একটা বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গি। বুদ্ধিবাদ অনুযায়ী এই যে আবশ্যিক শর্ত বা পর্যাপ্ত শর্ত বা প্রসক্তি অর্থাৎ এন্টেলমেন্ট, এটা কোনো কোথাও প্রাকৃতিক ঘটনার মধ্যে কোথাও লেখা থাকে না। ঠিক আছে, প্রাকৃতিক ঘটনায় আমি দুটো ঘটনা দেখি, হ্যাঁ, দুটো ভিন্ন ঘটনা দেখি। হয় ধূম দেখি, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি ধূম পাই এবং বহ্নিকে পাই। আমরা এক জায়গায় দেখতে পাই যে ধূমও আছে বহ্নিও আছে, ব্যাস এইটুকু আমরা দেখতে পাই। কিন্তু ধূমটা যে কার্য, বহ্নিটা যে কারণ, এগুলো কিন্তু আমি অভিজ্ঞতা থেকে পাই না। তাহলে কার্য কারণের যে বোধটা, তাদের মধ্যে যে একটা নেসেসিটির সম্বন্ধ কাজ করছে, তাদের মধ্যে যে একটা এন্টেলমেন্ট কাজ করছে, এটা হলে ওটা হয়, এই এন্টেলমেন্টটা যে কাজ করছে, এটা আমি কোথা থেকে জানছি, কিভাবে জানছি? এটা আমি জানতে পারছি প্রজ্ঞার মাধ্যমে, বিশুদ্ধ বুদ্ধির মাধ্যমে। বিশুদ্ধ বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারছি যে দুটো ভিন্ন প্রাকৃতিক ঘটনা, একটা হচ্ছে বৃষ্টি পড়া আর একটা হচ্ছে মাটি ভেজা, কিংবা একটা হলো ধোঁয়া আর একটা হলো আগুন। এই দুটো ঘটনার মধ্যে
যে একটা আবশ্যিক সম্বন্ধ রয়েছে, এটা আমি প্রজ্ঞার মাধ্যমে বুঝতে পারছি। এইটা কিন্তু কোথাও প্রাকৃতিক ঘটনার মধ্যে লেখা নেই, স্ট্যাম্প মারা নেই। যেরকম কোনো একটা দুধের প্রোডাক্ট, তার গায়ে একটা স্ট্যাম্প মারা থাকে, এটা আমুলের দুধ, এটা রেড কাউয়ের দুধ, এটা মাদার ডেয়ারির দুধ। ওই রকম কোথাও কিন্তু দুটো ঘটনার মধ্যে, কার্য বা কারণের মধ্যে কিন্তু কার্য কারণ বলে কিছু স্ট্যাম্প দেয়া নেই। আমরা বুদ্ধির মাধ্যমে এটা বার করছি। এবারে আজকের আলোচনায় আমরা ঢুকবো। আরো আমার 10-15 মিনিট লাগবে আজকের আলোচনাটা করতে। এই আলোচনার মূল নায়ক হচ্ছেন ডেভিড হিউম। ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি তোমাদের ডেভিড হিউমের ছবিটা দেখাতে। 1 মিনিট, 1 মিনিট। এই যে এনার ছবিটা দেখা যাচ্ছে, এনার ছবিটা দেখা যাচ্ছে, কেউ দেখতে হ্যাঁ পাচ্ছে? স্যার, যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ইনি হচ্ছেন ডেভিড হিউম। তা এটা তুমি দেখলে, ইনি একজন বিখ্যাত স্কটিশ ফিলোসফার ছিলেন। এনার নাম ডেভিড হিউম। ইনি হচ্ছেন আমাদের আহ, একজন বিখ্যাত অভিজ্ঞতাবাদী দার্শনিক। তো ইনি যে পরম্পরায় আসছেন, সেই পরম্পরার নাম হচ্ছে অভিজ্ঞতাবাদ বা এম্পেরিসিজম, এম্পেরিক্যাল ফিলোসফির ইনি একজন অন্যতম পুরোধা মানুষ। এবং এর হাত দিয়ে অভিজ্ঞতাবাদটা ফুলে ফেঁপে উঠছে, দাঁড়াচ্ছে, একটা ভিত্তি পাচ্ছে। এর আগে এই ঘরানায় কারা কারা এসেছিলেন? জন লক এসেছিলেন, যিনি রেশনালিস্টদের যে ইনেট আইডিয়া তাকে খণ্ডন করেছিলেন। ওগুলো অন্য ডিবেট, সেটার মধ্যে অত আমি যাব না। কিন্তু বেসিক কিছু ডিবেট আমাকে বলতে হবে কার্যকারণের তত্ত্বটাকে ব্যাখ্যা করতে গেলে। জন লক, তারপরে ছিলেন বিশপ বার্কলে, তারপরে আসছেন ডেভিড হিউম। ডেভিড হিউমের বিখ্যাত যে বই, এটা আমরা প্রায় 6টা অধ্যায় কন্টিনিউয়াসলি পড়েছি। সেই বইটার নাম হচ্ছে অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। মানুষের যে আন্ডারস্ট্যান্ডিং, মানুষের যে বোধ, তাকে কেন্দ্র করে একটা বিচার বা এনকোয়ারি, এটাই ছিল সেই বইটার মূল প্রতিপাদ্য। এইখানেই হিউম প্রথম তার যে এক্সপোজিশন, তার যে ব্যাখ্যা, এটাকে ব্যক্ত করেন। উনি কোন সময় জন্মেছিলেন? সময়টা হচ্ছে একদম আমাদের এনলাইটেনমেন্ট পিরিয়ড, অষ্টাদশ শতকে, যে সময় আমাদের এখানে সিরাজউদ্দৌলা রাজত্ব করছেন, যে সময় আমাদের এখানে ব্রিটিশরা সবে সবে আসছে, ওই সময়ের উনি একজন স্কটিশ ফিলোসফার ছিলেন। উনি নিরীশ্বরবাদী ছিলেন, ঈশ্বর মানতেন না। এবং উনি এমন অনেক আহ, গভীর কথা বলেছেন, যে গভীর কথাগুলো মানুষকে রেশনালি অনেক উন্নত করেছে, আমাদের চিন্তা ভাবনাকে অনেক উন্নত করেছে, একটা নতুন মোড় উনি দান করেছিলেন।
উনি ডাই হার্ড একজন এম্পেরিসিস্ট ফিলোসফার ছিলেন। উনি কি বলতেন? উনি বলতেন আমাদের মানে যাবতীয় জাগতিক জ্ঞান, নলেজ কনসার্নিং দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স, আবারও বলছি, নলেজ কনসার্নিং দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স, নট নলেজ কনসার্নিং ম্যাথামেটিক্স, নট নলেজ কনসার্নিং লজিক, নলেজ কনসার্নিং স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে আমাদের বস্তুস্থিতি বিষয়ক যে জ্ঞান হয়। বস্তুস্থিতি মানে কি? মেটাফিজিক্স। এটা মেটাফিজিক্সের কথা। বস্তুস্থিতি মানে হচ্ছে বস্তুর অবস্থিতি জনিত, বস্তুর অস্তিত্ব জনিত। যেমন এখানে যে কজন আছে তারা নিশ্চয়ই কেউ ভূত প্রেত নয়, সবাই মানুষ, তারা বাহ্যিকভাবে অস্তিত্ববান। হুম। তাহলে এইখানে যারা যারা আজকের ক্লাসে উপস্থিত, এরা সবাই হচ্ছে বাহ্যজাগতিকভাবে একজন মানুষ, একজন প্রাণী, একটা বহির্জাগতিক বস্তু। এইটা হচ্ছে আজকের ক্লাসে যারা আমরা ক্লাস করছি তাদের কি, তাদের হচ্ছে একটা মেটাফিজিক্যাল স্ট্যাটাস, তাদের অন্টোলজিক্যাল স্ট্যাটাস। এটা হচ্ছে একটা বস্তুস্থিতীয় জ্ঞান। আমরা এই যে জানতে পারছি যে এখানে যারা যারা এখানে ক্লাস করছে তারা সবাই একটা বহির্জাগতিক বস্তু, একটা তাদের অস্তিত্ব রয়েছে। এই যে জ্ঞানটা আমাদের হচ্ছে এটা হচ্ছে বস্তুস্থিতি বিষয়ক জ্ঞান হচ্ছে। এই বস্তুস্থিতির মধ্যে যেমন ব্যক্তি পড়ে, বস্তু পড়ে, তেমনি ঘটনা পড়ে। সেই ঘটনা সবসময় কোনো না কোনো দেশে এবং কোনো না কোনো কালে হয়, কোনো না কোনো স্পেসে হয়, কোনো না কোনো টাইমে হয়। এই যে যেমন আমরা এখানে সবাই মিলে যে ক্লাস করছি, এখানে স্পেসটা কি? এটা হচ্ছে ভার্চুয়াল স্পেস বা অনলাইন স্পেস। আর আমরা যে সবাই কথা বলছি, এখানে কাজ করছি, সেই স্পেসটা কি? একটা নির্দিষ্ট, সেটা তো একটা স্পেস হলো বললাম। আর যেখানে আমরা একটা নির্দিষ্ট সময় পড়ছি, সেই সময়টা হচ্ছে টাইম। তাহলে একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে টাইম। তাহলে আমরা একটা নির্দিষ্ট স্পেস অ্যান্ড টাইমের মধ্যে দিয়ে কোনো ঘটনা অর্জন করি, ঘটনার অভিজ্ঞতা লাভ করি, কোনো ঘটনার আমরা জ্ঞান লাভ করি, তাই না? তা হিউম বলেছিলেন যে আমাদের যাবতীয় বস্তুস্থিতি বিষয়ক জ্ঞান, সেটা কেবল এবং কেবলমাত্র অভিজ্ঞতা দিয়ে অর্জিত হয়। ঠিক আছে? জ্ঞান এবং ধারণা দুটোই অভিজ্ঞতা দিয়ে আসে। বুদ্ধিবাদীরা কি বলেন? বুদ্ধিবাদীদের সঙ্গে অভিজ্ঞতাবাদীদের তফাৎটা জাস্ট এখানে। এই যে তোমরা ছোটবেলায় সব নোট পড়ো, সেখানে প্রত্যেকে লেখে, প্রায় নোট বইগুলোতে খুব বাজেভাবে লেখা থাকে যে যাবতীয় জ্ঞান বুদ্ধিবাদীরা মনে করেন বুদ্ধি দিয়ে হয়, আর অভিজ্ঞতাবাদীরা মনে করেন অভিজ্ঞতা দিয়ে হয়। অত্যন্ত ভুল কথা। এই কথাটা একদম বেসলেস কথা। যেমন 2+2=4, এখানে আমি যে জ্ঞানটা লাভ করি, এটা একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকও বলবেন যে এই জ্ঞানটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্যাল নলেজ, ইনটুইশনাল নলেজ। আমরা যখন জ্যামিতির মধ্যে দিয়ে, জ্যামিতির উপপাদ্য করে আমরা যে জ্ঞানটা লাভ করি, এটা অভিজ্ঞতাবাদী বুদ্ধিবাদী দুজনেই বলবেন যে এটা ডেসক্রিপটিভ নলেজ। আর আমরা যখন একটা গোলাপ ফুলের দিকে তাকিয়ে গোলাপ ফুলটাকে লাল বলে চিনি, সেই যে আমাদের জ্ঞানটা হয়, সেই যে আকার এবং রঙের আমাদের জ্ঞান হয়, এই জ্ঞানটাকে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী দুজনেই বলবেন যে এটা অভিজ্ঞতা থেকে আসে। এবার এই জায়গায় অভিজ্ঞতাবাদী দার্শনিকদের সঙ্গে বুদ্ধিবাদীদের সামান্য একটু তফাৎ আছে। অভিজ্ঞতাবাদী দার্শনিকরা বলবেন যে এখানে আমি যে গোলাপ ফুলটাকে দেখলাম এবং দেখে তাকে যে বললাম এটা একটি লাল গোলাপ, এই জ্ঞানটা আমার কেবল এবং কেবলমাত্র অভিজ্ঞতা দিয়ে এলো। On the other hand, on the other hand, rationalist philosopher will say যে এই যে গোলাপের দিকে তাকিয়ে আমি বললাম যে গোলাপটা লাল, এই যে গোলাপের অস্তিত্ব বিষয়ক যে জ্ঞানটা আমার হলো, এখানে কেবল অভিজ্ঞতা কাজ করলো না।
এখানে এর পিছনে আমাদের ইনেট কতগুলো ধারণা মনের মধ্যে বসে আছে। এটা আমাদের বুদ্ধির ভেতরে ভগবান আমাদের তৈরি করার সময় গিঁথে দিয়েছে। সেই ধারণাগুলোর ফলে গোলাপটাকে আমি ম্যাটার বলে চিহ্নিত করতে পারলাম। ওনারা বলবেন, যেমন ডেকার্তে এই কথাগুলো বলেছিলেন, যে আমাদের বুদ্ধির ভেতরে ভগবান সৃষ্টির সময় তিনখানা ধারণা গিঁথে পাঠিয়েছে। এগুলোকে বলা হয় সহজাত ধারণা। জন্ম থেকে এই ধারণাগুলো আমাদের মধ্যে আছে। তার মধ্যে একটা হচ্ছে আইডিয়া অফ ম্যাটার। আমি যে ভূমিকার দিকে তাকিয়েই বুঝতে পারছি যে এটা একটা জড় বস্তু। এর একটা সময় জন্ম হয়েছিল, একটা সময় এ থাকবে, বেঁচে থাকবে, তারপরে মারা যাবে। আমি যে একটা টেবিলের দিকে তাকিয়ে বুঝতে পারছি এটা একটা নিরেট জড় বস্তু, এর মধ্যে কোনো প্রাণ নেই। এটা কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আসছে না। ওনারা বলবেন যে আমার ভেতরে ম্যাটারের একটা ইনেট ধারণা আছে। হোয়াট ডাজ ইট মিন বাই ম্যাটার? ম্যাটারের একটা ধারণা, ম্যাটার কিন্তু আমার ভেতরে নেই, এটা ভুলেও খাতায় লিখবে না। আমার অন্তরে, আমার বুদ্ধির মধ্যে যেটা গ্রথিত আছে সেটা হচ্ছে আইডিয়া অফ ম্যাটার, দ্যাট ইজ ইনহেরেন্ট ইন মাই সোল, ইন মাই ইন্টেলেক্ট। ক্লিয়ার? তাহলে এই ম্যাটারটা আছে বলেই আমি যখন গোলাপের দিকে তাকাচ্ছি, গোলাপটাকে একটা বহির্জাগতিক ম্যাটার বলে চিহ্নিত করতে পারছি। এই ইনেট আইডিয়াটা আমার ভেতরে আছে বলেই আমি ধনঞ্জয় বা ভূমিকাকে জড়বস্তু বলে চিনলেও তাদেরকে কিন্তু আমি ইট, কাঠ, টেবিল, চেয়ারের মতো জড় পদার্থ বলে চিনছি না। আমার মধ্যে আইডিয়া অফ মাইন্ডও আছে। সেই জন্য আমি বুঝতে পারছি যে এই মানুষগুলোর মধ্যে, এই ধনঞ্জয়, বিভীষণ, আমাদের ভূমিকা, এগুলোর মধ্যে একটা প্রাণ আছে, একটা সোল আছে, একটা মাইন্ড আছে। ওনারা কখনো মাইন্ড আর সোলের মধ্যে পার্থক্য করবেন না ভারতীয় দার্শনিকদের মতো। ওনারা মনে করেন যে মাইন্ড, সোল যাই আমরা বলি না কেন, এটা এক। এটার মধ্যে আলাদা কিছু নেই। আমি কি বোঝাতে পারছি? এই জায়গাতেই হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিকদের সঙ্গে জ্ঞান বা ধারণার বিষয়ে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের পার্থক্য। অভিজ্ঞতাবাদী দার্শনিকরা বলেন না আমাদের ভেতরে কোনো ইনেট আইডিয়া ফাইডিয়া সব কিচ্ছু নেই। আমরা প্রথমে একটা বস্তুর দিকে তাকাই, যখন বস্তুটার দিক জ্ঞান আমাদের হয়, যখন আমরা প্রত্যক্ষ করি কোনো বস্তুকে, তখন আমরা সেই বস্তুটার একটা ছাপ, একটা সংস্কার, একটা ইমপ্রেশন আমাদের সত্তায় অর্জন করি। আমাদের চিত্তের ভেতরে, আমাদের মনের ভেতরে, আমাদের জ্ঞাতাসত্তার ভিতরে ওই বস্তুটির একটি ছাপ থেকে যায়। এই ছাপটা থেকেই, অর্থাৎ এই ইমপ্রেশনটা থেকেই আমাদের ভেতরে ওই বস্তু সংক্রান্ত ধারণা জন্মায়। তাহলে প্রথমে আমি কি করলাম? পারসিভ করলাম, সেই পারসেপশন থেকে আমার ইমপ্রেশন তৈরি হলো, এবং সেই ইমপ্রেশন থেকে আমার আইডিয়া তৈরি হলো। বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এখানে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে পারসেপশন, এই কথাটা মাথায় রাখতে হবে। পারসেপশন মানে শুধুই কিন্তু চোখ দিয়ে দেখা নয়। আমি নাক দিয়ে যখন কোনো একটা সুন্দর হালুয়ার গন্ধ, মিষ্টি গন্ধ টের পাচ্ছি, ওটাও কিন্তু পারসেপশন। আমি কান দিয়ে যখন শুনছি, সেটাও পারসেপশন। ঠিক আছে? আমি জিভ দিয়ে যখন কোনো একটা টেস্ট জিভে আমার আসছে, অম্ল, মধুর, তিক্ত, কষায়, এইগুলোর যতগুলো টেস্ট হয় এর মধ্যেই টেস্ট হয়। টেস্ট এর মধ্যে, এর থেকে বাইরে হয় না। অম্ল, মধুর, তিক্ত, কষায়, কটু,
হুম, এরকম 6 প্রকারের রস আছে। এই 6টি রসের আমাদের জ্ঞান হয়। ঠিক আছে? এগুলোও কিন্তু একটা পারসেপশন। অর্থাৎ আমরা জ্ঞানেন্দ্রিয়গুলো দিয়ে আমরা যে বিষয়গুলোকে গ্রহণ করি সবটাই কিন্তু পারসেপশন, প্রত্যক্ষ। আমাদের জ্ঞানেন্দ্রিয় কটি? 5টি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো দিয়ে আমরা কি কি বিষয় গ্রহণ করি? আমরা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই কটাকে গ্রহণ করি। রূপ গ্রহণ করি চোখ দিয়ে, কান দিয়ে শব্দ, নাসিকা দিয়ে ঘ্রাণ, জিভ দিয়ে রস, তাই না? আর ত্বক দিয়ে স্পর্শ। এই 5টা বিষয় আমরা গ্রহণ করি। এই 5টাকেই ওই জন্য বলা হয় প্রত্যক্ষ বা পারসেপশন। তা এই পারসেপশনটা আমাদের আহ, কি জন্ম দেয়? ওই বিষয়ের একটা ইমপ্রেশন আমাদের ভেতরে তৈরি করে। সেই ইমপ্রেশন থেকে আমরা কি লাভ করি? আমরা ধারণা লাভ করি। এবারে হিউম বলবেন যে আমি যখন জগতের দিকে তাকাই, আমি জগতের মধ্যে কিন্তু কোনো কার্যকারণকে পারসিভ করি না। জগতে আমি দুটো ঘটনা দেখি। দুটো ঘটনার মধ্যে আমি সতত সংযোগ দেখি, কনস্ট্যান্ট কনজাংশন দেখি। কিন্তু দুটো ঘটনার মধ্যে একটা কারণ আর একটা কার্য, এই নেসেসিটিটা আমি কখনো কিন্তু খুঁজে পাই না। আমি দুটো ঘটনা দেখি, একটা দেখি ধূম আর একটা দেখি আগুন। কিন্তু এই দুটো ঘটনার মধ্যে যে একটা নেসেসারি কানেকশন আছে, এটা কিন্তু আমি এই প্রকৃতি থেকে কোথাও খুঁজে পাই না। এই কথাটা অনেকটা চার্বাক দার্শনিকদের মতো কথা। চার্বাকরাও হিউমের মতো একই কথা বলবেন যে আমাদের পক্ষে কখনো সমস্ত দেশ এবং সমস্ত কালে ধূম এবং বহ্নিকে একসঙ্গে দেখা সম্ভবপর নয়। বুঝে যাচ্ছে? ধরো আজকে ধূম আর বহ্নি, এই দুটো, এদের মধ্যে আমি সতত সংযোগ দেখছি। আমি রান্নাঘরে যখন যাচ্ছি তখন দেখছি যে আহ, সেখানে আহ, ধোঁয়াও রয়েছে, আগুনও রয়েছে। আমি যখন এর দিকে যাচ্ছি, যজ্ঞশালায় যাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি একদিকে আগুন, আরেক মানে একই সঙ্গে ধূম আর আগুনের সহচার দেখতে পাচ্ছি। কিন্তু এরকম তো হতেই পারে এখান থেকে, এই পৃথিবী থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে এমন কোনো একটা গ্রহ হয়তো আছে যেখানে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার সমস্ত বৈশিষ্ট্য আছে। ধোঁয়ার বৈশিষ্ট্যও আগের দিন বলেছিলাম, অবিচ্ছিন্ন মূলরেখাত্ব এবং কজ্জলবত্ত, এই দুটো ধোঁয়ার মধ্যে রয়েছে। সেই ধোঁয়া নির্গত হচ্ছে, কিন্তু ধোঁয়ার কারণ রূপে সেখানে কোনো আগুন নেই। এখনই হয়তো আজ থেকে 2 লক্ষ আলোকবর্ষ দূরে এরকম কোনো একটা গ্রহ আবিষ্কার হলো বা রয়েছে, যে গ্রহে ধূম আছে কিন্তু অগ্নি নেই। কিংবা আজকে হয়তো আমি বানাতে পারছি না, আজ থেকে 1000 বছর পরে আমি এমন কোনো একটা যন্ত্র তৈরি করলাম যে যন্ত্রে ধোঁয়া উৎপন্ন হচ্ছে কিন্তু সেখানে কোনো আগুন নেই। হতেই পারে। এই অভিযোগটা চার্বাকরা তুলেছিলেন। এই একই অভিযোগ হিউম তুলেছিলেন যে আমি কখনো এরকম নিশ্চয় করতে পারি না যে এটা ওটার কার্য, ওটা এটার কারণ। এরকমভাবে আমি কোনো নিশ্চয়তা প্রকৃতির মধ্যে দেখাতে পারি না। প্রকৃতির মধ্যে আমি কি পাই? খুব সিম্পল জিনিস। প্রকৃতির মধ্যে আমি যখন পারসিভ করি, তখন আমি কেবলমাত্র ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে, সেন্সুয়াল পারসেপশনের মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদির জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমি কেবলমাত্র একটা ফিগার দেখতে পাই, আর একটা শেপ দেখতে পাই, এবং তার একটা কালার দেখতে পাই। এর অতিরিক্ত কোনো কিছু কিন্তু আমি বস্তু জগৎ থেকে দেখতে পাই না।
এবার কি হয়, এবার আমাদের যেহেতু একটা মাইন্ড আছে, আমাদের মনের মধ্যে সেই বস্তুগুলো যেগুলো আমি দেখলাম তার একটা ইমপ্রেশন পড়ে। ইমপ্রেশনটা বিভিন্ন ক্ষেত্রে তরতম বোধে তাদের নানা রকম প্রকারভেদ হয়। যেমন একটা মা তার বাচ্চার প্রতি যে ইমপ্রেশন রাখে, হ্যাঁ, সেটা কিন্তু অন্য বাচ্চার প্রতি তার আবার হয় না। একটা গরু, সেও কিন্তু তার মনেও কিন্তু ওই রকম একটা ইমপ্রেশন পড়ে, তার মাইন্ড যে আছে বোঝা যায় এই জন্য। একটা বাছুর হয়তো জন্মে মারা গেল, সে কয়েকদিন কিন্তু তার ওই স্মৃতিটা মাথায় থাকে, সে কিন্তু বাছুরটার জন্য কাঁদে। বাছুরটা যেখানে থাকতো, দেখা যায় যে সেখানে ও আপনা আপনি চলে যাচ্ছে কিছুদিন, তারপর ভুলে যায়। 15-20 দিন পর সেই শোকটা আর থাকে না। কুকুরদের এটা হয়, যাদের বাড়ি কুকুর আছে তারা জানবে, কুকুরের এটা হয়, ডিপ্রেশন হয় কুকুরের। মালিক মারা গেলেও কুকুর ভুলতে পারে না, কুকুরের শোক হয়। তার মানে তার একটা ইমপ্রেশন পড়ছে। হুম। এবার ইমপ্রেশন থেকেই আমাদের আইডিয়া তৈরি হয় বা ধারণা তৈরি হয়। যেমন আমি দেখলাম গোলাপ, প্রথমে আমি যখন একদম বাচ্চা ছিলাম, চোখ মেলে তাকিয়েছি, একটা বিশেষ ধরনের শেপ দেখতে পেয়েছি আর একটা কালার দেখতে পেয়েছি। যে সময় আমার কথা ফোটেনি সেই সময় আমি গোলাপ ফুল দেখেছি। আমি দেখেছি একটা নির্দিষ্ট রঙের, একটা ধরনের নির্দিষ্ট রং আর একটা নির্দিষ্ট শেপ। তারপর যত বড় হয়েছি, আমাকে পরিবার পরিজন সবাই শিখিয়েছে, এই দেখো এটা হচ্ছে গোলাপ ফুল, এটাকে ইংরেজিতে রোজ বলে। স্কুলে আমরা শিখলাম ROAC, রোজ। রোজ মানে গোলাপ ফুল। আর একটু বড় হয়ে জানলাম এটা ফার্সি শব্দ। ফার্সি শব্দে এটাকে গুল বলে, গয়হস্য ল, গুল। গুল মানে হচ্ছে গোলাপ ফুল। গোলাপটা আমাদের দেশীয় কোনো ফুল নয়, ওটা বিদেশ থেকে এসেছে। তার মানে এইবার কি হচ্ছে, গোলাপ সম্পর্কে আমার ইমপ্রেশনগুলো বাড়ছে এবং গোলাপ সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হচ্ছে। আরও বড় হয়ে দেখলাম যে গোলাপ ফুলটা প্রেমের প্রতীক। ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল বিক্রি হয়, প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে গোলাপ ফুল দেয়। আরও বড় হয়ে জানলাম যে গোলাপ ফুল নিয়ে প্রেমিকরা প্রেমিকাদের পায়ে তলায় হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করে। আচ্ছা, গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে রস করে গোলাপ জল তৈরি হয়, সেই গোলাপ জল দিয়ে বিরিয়ানি খাওয়া যায়, বিরিয়ানিতে স্বাদ হয়। তাহলে দেখো, আমার প্রথমে আমি পারসেপ্ট করলাম একটা গোলাপ ফুল, তারপর সেই গোলাপ ফুলের একটা ইমপ্রেশন পড়লো, সেই ইমপ্রেশনটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার ধারণা বড় হচ্ছে, আমার ধারণার জগৎ জন্মাচ্ছে। ঠিক একই রকম ভাবে হিউম দেখিয়েছেন যে আমি যখন জগতের দিকে তাকাই, তখন কিন্তু সেখানে দুটো ঘটনা কেবলমাত্র দেখতে পাই, একটা পূর্ববর্তী ঘটনা, একটা পরবর্তী ঘটনা। একটা ঘটনাকে দেখি সেটা আগে ঘটলো আর একটা ঘটনা পরে ঘটলো। এবার প্রকৃতিতে দেখা যায় যে দুটো ঘটনা বারবার ঘটছে, একই সঙ্গে ঘটছে, একটা সহচার নিয়মে ঘটছে। যেখানেই আগুন ঘটছে সেখানেই ধূম ঘটছে। এই বারবার দেখার ফলে আমি দুটো ঘটনার মধ্যে একটা কনস্ট্যান্ট কনজাংশন খুঁজে পাই। অর্থাৎ কনস্ট্যান্ট কনজাংশন মানে সতত সংযোগ। কি বললাম? সতত সংযোগ। সতত মানে হচ্ছে কনস্ট্যান্ট, বারবার ঘটে, আর সংযোগ মানে হচ্ছে কনজাংশন, দুটো একই সঙ্গে একই সময় উপস্থিত থাকছে। আমি যদি ক্লাসে দেখি এরকম যে দুটো ছেলে মেয়ে রোজই ক্লাস করে, একসঙ্গে পাশাপাশি বসে, একসঙ্গে ঘুরতে যায়, তাদেরকে রাস্তায় বেরোলেও দেখতে পাচ্ছি একসঙ্গে ঘুরছে, এরকম যদি আমি বারবার বারবার দেখি, তাহলে আমরা বুঝে যাব যে এই ছেলে মেয়ে বা এই ছেলেটা এই মেয়েটা বা এই মেয়েটা এই ছেলেটা, এরা হচ্ছে পরস্পর বন্ধু। এরা একই ক্লাসে বসে, এরা একই সঙ্গে ঘোরে, এরা একই সঙ্গে টিউশনি করতে যায়, তার মানে এরা হচ্ছে পরস্পর বন্ধু। সেই রকম, কিন্তু আমি এটা কখনো এর মধ্যে থেকে আমি এটা বলতে পারবো না যে এটা ওটার কারণ, ওটা এটার কারণ।
এ আবার কি প্রেজেন্ট করছে? প্রেজেন্টেশন কেন করছো? কে সত্যজিৎ কে? প্রেজেন্টেশন মোড থেকে বের হও। আচ্ছা, যাই হোক। তো আমি যেটা বললাম যে তাহলে আমি প্রকৃতি, তাহলে দেখো এখানে কিভাবে আসছে যে দুটো মানে দুরকম পার্সপেক্টিভ আমি খুঁজে পেলাম। একই একটা ঘটনা অর্থাৎ কার্যকারণকে তোমরা চিন্তা করে দেখো, ফিলোসফিতে কি করা হয়? ফিলোসফিতে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে একটা ঘটনাকে বিচার করা হয়। আমরা একটু আগের দিনের ক্লাসে তোমাদের শিখিয়েছি যে কিভাবে প্রাকৃতিক ঘটনার দুটোর মধ্যে একটা পূর্ববর্তী ঘটনা এবং আরেকটা পরবর্তী ঘটনা, এদের মধ্যে আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্তের ভিত্তিতে আমরা কি করতে পারি? আমরা একটা কার্য-কারণের সম্বন্ধ খুঁজতে পারি। আমরা আবশ্যিকতার শর্ত এবং পর্যাপ্ত শর্তের ভিত্তিতে প্রসক্তিবাদের নিরিখে আমরা একটা কার্য-কারণের সম্বন্ধ নিরূপণ করতে পারি। আর আজকে জানলাম সম্পূর্ণ উল্টো। আজকে হিউম আমাদের শেখাচ্ছে যে না, আমি তো প্রকৃতিতে কার্য-কারণ বলে কিছু দেখি না। আমি প্রকৃতিতে দুটো ঘটনা দেখি। দুটো ঘটনাকে আমি বারবার ঘটতে দেখি। তার ফলে আমি ধারণা করে নিই পরবর্তী ক্ষেত্রেও আমার সেটাই ঘটবে। এটা আমাদের ধারণা থেকে জন্মায়। হিউম বলছেন যে আমরা বারবার দেখি যে একটা আগুন জ্বলছে, সেখানে হাত নিয়ে গেলাম, হাতটা পুড়ে যাবে। এটা আমি বারবার দেখি, যখনই আমি হাত নিয়ে যাই আগুনের সামনে, হাতটা পুড়ে যায়। এই ঘটনাটা আমি বারবার দেখতে দেখতে আমার বিশ্বাস হয়ে যায় যে আগামী দিনও যদি আমি আগুনের কাছে আমার হাতটাকে নিয়ে যাই, হাতটা পুড়ে যাবে। কিন্তু নিশ্চয়তা কোথায়? আগামী দিনে ঘটনাটা তো অন্যরকমও ঘটতে পারে। কেউ কোনো নিশ্চয়তা কিন্তু প্রাকৃতিক ঘটনায় দিতে পারে না। প্রাকৃতিক ঘটনার মধ্যে ওনারা বলেছেন প্রত্যেকটা ঘটনাই হচ্ছে আপতিকভাবে সত্য। তার মধ্যে কোনো নেসেসিটির কানেকশন নেই। কোনো নেসেসিটি তার মধ্যে বিলং করে না। আজকে আমি মানুষকে মরণশীল দেখছি, আগামী দিন মানুষ মরণশীল নাও হতে পারে। এগুলো নিয়ে তো বিদেশে এখন প্রচুর গবেষণা চলছে না? আমাদের হয়তো কোনো জেনেটিক একটা পরিবর্তন এমন ঘটিয়ে দেয়া গেল যে আমরা অমর হয়ে গেলাম। হুম? তো আমরা এখন দেখি, আমরা আগেও দেখেছি যে আগে যারা যারা বড় বড় সব মানুষ জন্মেছিলেন তারাও মারা গেছেন। আমাদের পূর্ব প্রজন্ম যারাই জন্মেছে সবাই মারা গেছে, কোনো না কোনো সময় মারা গেছে। বটগাছ হয়তো 500 বছর বাঁচে কি 1000 বছর বাঁচে, কিন্তু বটগাছেরও মৃত্যু হয়। কচ্ছপ হয়তো 300 বছর বাঁচে, কিন্তু তারও মৃত্যু হয়। গীতায় একটি শ্লোকই আছে, জাতস্য হি ধ্রুবং জন্মমৃতস্য চ। তার মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু ধ্রুব। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন কবিতায়, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। তাই না? কিন্তু এটা ওনারা হিউম বলবেন যে লিখছেন বা বিশ্বাস করছেন কিসের ভিত্তিতে? কারণ তারা দেখেছেন যে যারাই জন্ম নেয় তারাই সবাই মারা যায়। আগের প্রজন্মের কেউ বেঁচে থাকেনি, বর্তমান প্রজন্মের কেউও বেঁচে থাকবে না। তো পরবর্তীকালেও যে সমস্ত মানুষ আসবে পৃথিবীতে, তারাও কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। এই জন্য আমরা একটা নিয়ম করে দিয়েছি যে যারা যারাই জন্মাবে তারা তারাই মারা যাবে। অর্থাৎ যারা যারা জন্মাচ্ছে তারা তারা সকলেই মৃত্যুর অধীন। ঠিক আছে? এটা আমাদের একটা নিয়ম আছে। এটা আমরা প্রকৃতির ঘটনার মধ্যে তাকিয়ে, ঘটনার দিকে তাকিয়ে আমরা শিখেছি। কিন্তু হিউম বলবেন এটা আমাদের সংস্কারের ফলে তৈরি হয়েছে, এটা একটা কাস্টম থেকে তৈরি হয়েছে। আসলে ঘটনাটা অন্যরকমও কিন্তু ঘটতে পারে। আমি একটা
এর দিকে মানে একটা বিশেষ আমাদের পক্ষে সমস্ত দেশে সমস্ত কালে, অর্থাৎ অতীতকালে, বর্তমানকালে এবং ভবিষ্যৎকালে কখনোই আমাদের কিন্তু তাকিয়ে এটা নির্ণয় করা সম্ভব নয়। সমস্ত ঘটনাকে আমরা পর্যবেক্ষণ করা সম্ভব নয়। আমরা অতীতের সমস্ত ঘটনা দেখিনি, আমরা বর্তমানেরও সমস্ত ঘটনা সবটা জানি না, আর ভবিষ্যতেরও সমস্ত ঘটনা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাই এরকম কোনো একটা সনাতন নিয়ম, কোনো একটা স্ট্রিক্ট প্রিন্সিপাল আমরা যদি তৈরি করি, তাহলে সেটা মূর্খামি হবে। বুঝা যাচ্ছে? তারা বলবেন আমরা কার্যকারণ দেখি না, আমরা প্রকৃতির মধ্যে দুটো বিচ্ছিন্ন ঘটনা দেখি এবং বিচ্ছিন্ন ঘটনাটা একটা রিদমে, একটা অর্ডারে বারংবার সংযুক্ত হতে দেখি। তার উপর ভিত্তি করে আমরা ধারণা করে নিই যে ভবিষ্যতেও, ভাবিকালেও পূর্ববর্তী ঘটনাটি যদি ঘটে, পূর্ববর্তী ঘটনাটি যদি আগে ঘটে, তাহলে পরবর্তী ঘটনাটি ঘটবে। এটা পুরোটাই আমাদের একটা ফলস বিলিফ থেকে, একটা কাস্টম থেকে আমাদের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে এইভাবে হিউম কি করেছিলেন? হিউম কার্যকারণ তত্ত্বের মধ্যে যে নেসেসিটি কানেকশনটা আছে সেটা নষ্ট করেছিলেন। তার কাছে কার্যকারণ মানে কি? একটা কনস্ট্যান্ট কনজাংশন, দুটো ঘটনার, একটা পূর্ববর্তী ঘটনা আর একটা পরবর্তী ঘটনা, এই দুটো ঘটনার মধ্যে একটা কনস্ট্যান্ট কনজাংশনই কিন্তু আমরা পারসেপশনে পাই। আমাদের যে ইমপ্রেশনটা তৈরি হয়, সেই ইমপ্রেশনের মধ্যে আমি দেখি প্রকৃতিতে দুটো ঘটনার মধ্যে একটা কনস্ট্যান্ট কনজাংশন হচ্ছে। বুঝা গেল? আমরা কিন্তু দুটো ঘটনার মধ্যে কখনো কার্যকারণকে এইভাবে খুঁজে পাই না। কোনো, আরো ভালো করে বললে, কোনো নেসেসিটিকে আমরা খুঁজে পাই না। নেসেসিটি এইভাবে দুটো প্রাকৃতিক ঘটনার মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ প্রাকৃতিক যে কোনো সত্যই হচ্ছে আপতিক। আপতিক মানে কি? কিছুক্ষণের জন্য সেটা সত্য, আংশিক সত্য। যেমন গাছের পাতা হলো সবুজ, এটা একটা আংশিক সত্য ঘটনা, আংশিক সত্য। কারণ আজকে গাছের পাতা সবুজ আছে, আজকে তুমি আমাকে একটা আম পাতা দেখিয়ে বললে, এই দেখুন স্যার, এটা তো সবুজ, সবুজ পাতা। কিন্তু দুদিন ওটাকে তুমি রেখে দাও, তুমি একটা চালের ড্রামের মধ্যে এটাকে রেখে দাও, পাতাটাকে, দুদিন পর ওটা হলুদ হয়ে যাবে। তখন আগের দিনে যে ঘটনাটা, যে যে কথাটা বলেছিলে আমায়, সেটাকে আর সত্যি বলা গেল না, চিরন্তন সত্য হলো না, তারপরে ওটা আংশিক সত্য হলো। তখন যদি আমি দৌড়িয়ে বলি যে কই, তুমি তো বাবা বললে পাতাটা সবুজ, এখন তো পাতাটা হলুদ হয়ে গেছে, তখন তুমি বলবে না স্যার, আগে পাতাটা সবুজ ছিল, এখন হলুদ হয়ে গেছে। তার মানে তোমার ওই বলা কথাটা আংশিক সত্য ছিল। গাছের পাতা কিন্তু সবসময় সবুজ থাকে না, একটা বিশেষ কন্ডিশনে সবুজ থাকে। তাই জগৎ সম্পর্কিত যে কোনো ঘটনাই হচ্ছে আপতিক। সাধারণভাবে আমরা দেখি সব কাক হচ্ছে কালো, গুড। কিন্তু তুমি যদি আমাকে একটা সাদা কাক এনে দাও, তাহলে কিন্তু এই প্রিন্সিপালটা ভেঙে যাবে। ফিলোসফিতে একটা ব্যতিক্রম ঘটনাই কিন্তু কোনো এস্টাবলিশড একটা প্রিন্সিপালকে ভেঙে ফেলার ক্ষেত্রে যথেষ্ট। ব্যাকরণে সেটা নয়। ব্যাকরণে হচ্ছে নিপাতনে সিদ্ধ হয়, অন্য আরো অনেক কিছু ব্যাপার আছে। অনেক সময় বলা হয় যে ব্যতিক্রম নিয়মকে সিদ্ধ করে, কিন্তু ওই সব কথা আমাদের ফিলোসফিতে গ্রাহ্য হবে না। ফিলোসফিতে কোনো একটা প্রিন্সিপালের বিরুদ্ধে যদি একটা কাউন্টার এক্সাম্পল, একটা যদি বিরোধ দৃষ্টান্ত উপস্থাপন করা যায়, তাহলে সেই প্রিন্সিপালটা ভেঙে যাবে। তো এরা কি করেছেন, হিউম বা চার্বাক, এরা কি করেছেন,
এরা কিন্তু কেউ ওই বিরোধী দৃষ্টান্তটা হাজির করতে পারেননি, কিন্তু এরকম বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন যে এরকমটা তো হতে পারে। এই লজিক্যাল পসিবিলিটিটাকে তুমি অগ্রাহ্য করতে পারো না। তুমি এবার আমাকে বলতে পারো যে আচ্ছা, এই যে হিউম এত কথা বললেন, তা হিউম কি কোথাও দেখেছেন যে আগুন বহ্নি ধূমের কারণ নয়? এটা কি উনি প্রত্যক্ষ করেছেন, কোথাও দেখেছেন? আমি বলবো না, উনি কোথাও দেখেননি। এখনো পর্যন্ত কোথাও কোনো মানুষ দেখেনি যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে কিন্তু তার পিছনে কারণ রূপে অগ্নি নেই। এটা কিন্তু দেখেননি কেউ। অর্থাৎ ধূমের উদ্ভবের ক্ষেত্রে আবশ্যিক কারণ রূপে কে রয়েছে? বন্যেই রয়েছে। কিন্তু হিউম যেটা করেছিলেন, উনি একটা লজিক্যাল পসিবিলিটি দেখিয়েছিলেন, যৌক্তিক সম্ভাব্য, যৌক্তিকভাবে এটা সম্ভব এমনটা কল্পনা করা যে কোনো একটা জগতে কোনো একটা কালে এমন ধূম উদ্ভূত হতে পারে যার কারণ রূপে কোনো বহ্নি থাকছে না, কোনো বহ্নি সেখানে কারণ রূপে থাকছে না। এটা কেউ প্রত্যক্ষ করতে পারে, আজকে নয়, আজ থেকে 1000 বছর পরে, লক্ষ বছর পরে, কিংবা এই দেশে নয়, এই স্পেসে নয়, অন্য কোনো স্পেসে, অন্য কোনো ইউনিভার্সে এরকমটা হতেই তো পারে। এরকম প্রচুর কল্পবিজ্ঞানের গল্প আছে। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড একটা অসাধারণ গল্প। অনেক সময় এলিয়েনদের কল্পনা করা হয়। হ্যাঁ, সেখানে কি হয়? সেখানে মেনলি তো এই ঘটনাগুলোই দেখানো হয় না, যে সেখানে প্রাকৃতিক আমাদের এখানকার জগতের যে নিয়ম, সেই এখানকার জগতের নিয়মটা সেখানে লাগু হচ্ছে না, রাইট? তো এই কথা, এই পসিবিলিটিটার জায়গায় হিউম বা চার্বাক এনারা দেখিয়েছিলেন। এবং এই পসিবিলিটিটা কেন মারাত্মক ইম্পর্টেন্ট, তার কারণ এটা আমাদের সায়েন্সকে এগিয়েছে, সায়েন্সকে এগিয়ে নিয়ে গেছে। বিজ্ঞান ওই জন্য সব কিছুতেই প্রশ্ন করে, সংশয় করে। হিউম কিন্তু একজন সংশয়বাদী ছিলেন। তিনি যেমন বহির্জগতে কার্যকারণ নিয়ে প্রশ্ন তুলেছেন, একই রকমভাবে তিনি আমাদের আত্মার বিষয়, আমাদের মনের বিষয়, আমাদের চিত্তের বিষয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যখন আমি আমার নিজের দিকে তাকাই তখন আমি এমন কোনো মোমেন্ট খুঁজে পাই না যে মোমেন্টে আমার কোনো একক সত্তা বর্তমান থাকে। আমি প্রতি মোমেন্টে একটা করে ভিন্ন ভিন্ন আমিকে দেখতে পাই। এটা অনেকটাই বৌদ্ধদের বিজ্ঞানবাদের মতো কথা। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আমি অনুমানের ভিত্তিতে তারপর অনুমান করি যে ওই প্রত্যেকটা মোমেন্টে একজন কোনো আমি ছিল, সেখানে আমিটা কিন্তু, আইটা কিন্তু কোনো একটা স্ট্যাগন্যান্ট, একটা স্থির কোনো আমি নয়, সেটা বহু আমির একটা ধারা। এটা হিউম অভিজ্ঞতাবাদী ছিলেন বলেই তিনি এটাকে আবিষ্কার করতে পেরেছিলেন। ঠিক আছে, আজকের ক্লাসে আমি এখানেই শেষ করলাম ক্লাসটা। এটা খুব ইম্পর্টেন্ট যে কনস্ট্যান্ট কনজাংশনের তত্ত্বটা আমি বোঝালাম। এটা রেকর্ড হচ্ছে, আমি তোমাদের আপলোড করে ভিডিওটা পাঠিয়ে দেব। তোমরা এটা সকলে শুনবে, পারলে পরীক্ষার জন্য খাতায় নোট নেবে। ঠিক আছে, আজকে যেটুকু আমি পড়িয়েছি, দ্যাটস এনাফ ফর ইয়োর এক্সামিনেশন। তোমরা সবাই ভালো করে এক্সাম দাও, আর এই ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি, এটা সকলে শুনবে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। কারুর যদি প্রশ্ন থাকে বলো। ইজ দের এনি কোয়েশ্চেন? হাত তোলো। হ্যাঁ, স্যার বলো। কিছু নোট লিখাবেন? নোট কেন? আমি এই তো ক্লাস নিয়ে নিচ্ছি, এটার ভিডিও করে দিচ্ছি, তোমরা নিজেরা নোট লিখবে। নোট লেখার আবদার করো কেন? এখন বড় হয়ে গেছো, নোট ফোটের কথা আবদার করবে না। আমি যে ভিডিওটা এতক্ষণ আমি কি বললাম, ভূমিকা তো সুন্দর একটা ব্যাখ্যা করলো, একরকম ভাবে ও তো চেষ্টা করলো, তোমাদেরও চেষ্টা করতে হবে। এই যে আমি
এগুলো বলে দিলাম, এটা ভালো করে শুনে তোমরা নিজেরা খাতায় নোট করো। এগুলো তো তোমরা রেকর্ডও করছো, আবার নোট চাইছো কোন মুখে? বই পড়বে প্লাস আমার নোট, আমার ক্লাসগুলো শুনবে, তাহলেই তো হয়ে গেল। আর কারুর প্রশ্ন আছে? সব নোট দেওয়ার আবদার করবে না। তাহলে আমি এখানে শেষ করলাম ক্লাসটা।